হ্যালো, রাজ সাহেব। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। অফিসে আসবেন না? না মানে ম্যাডাম, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তো, তাই ভাবলাম আজ আর যাব না। এই আবার নতুন কি? আপনার তো প্রতিদিনই লেট হয়। আসলে ম্যাডাম, শরীরটাও একটু খারাপ, তাই আর কি। দেখুন, আপনি খুব ভালোভাবেই জানেন আমি অজুহাত পছন্দ করি না। জলদি অফিসে আসুন। সত্যিই শরীর খারাপ থাকলে লাঞ্চে ছুটি নেবেন। ওকে ম্যাডাম। আর ও হ্যাঁ, এসেই আমার সাথে দেখা করবেন। ওকে ম্যাডাম। বলেই রাত জলদি করে ফোনটা কেটে দিল। তারপরে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ও ভেবেছিল আজ আর অফিসে যাবে না। প্রতিদিনই ম্যাডামের কাছে কথা শুনতে ভালো লাগে না। বিভিন্ন কারণে প্রায় প্রতিদিনই অফিসে যেতে দেরি হয় রাজের। আর কাজের মধ্যে বিভিন্ন ভুল তো আছেই। তাই ম্যাডামের কাছে রোজই কথা শোনা অভ্যেসে পরিণত হয়ে গেছে। আর ভালো লাগে না রাজের। কাজটা ছেড়ে দিলেই সে বেঁচে যায়, কিন্তু নিজের পড়াশোনা, থাকা খাওয়া আর বাড়িতে মায়ের জন্য কিছু টাকা পাঠানোর জন্য এর থেকে ভালো কাজ পাওয়া কষ্টকর। কাজের সুবিধা এবং ভালো বেতন, তাই ছাড়লেও সহজে কাজটা সে ছাড়তে পারছে না। রাজ গরিব বাবা মায়ের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি দারুণ ঝোঁক ছিল রাজের। ছাত্র হিসেবে সে সবসময় প্রথম সারির ছাত্র, ব্রিলিয়েন্ট। গত 5 বছর আগে রাজের বাবা মারা গেলেও সে হাল ছাড়েনি। সংসার এবং সাথে নিজের পড়াশোনা চালিয়ে এসেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করেছে। কখনো রিক্সা চালিয়েছে, কখনো দিনমজুরি করেছে, কখনো বা টিউশনি করিয়েছে। তবুও সে দারিদ্রতার কাছে হার মানেনি। ইন্টারমিডিয়েটে শেষ করেই সে শহরে চলে আসে। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সও পেয়ে যায়। সেখানেই এখন সে অনার্স 3য় বর্ষের ছাত্র। ও যেখানে কাজ করে সেখানে ওর বস একজন মেয়ে, নাম অনন্যা। ওরই সমবয়সী। নিজস্ব কোম্পানি তাদের। বাবার একমাত্র মেয়ে সে। বাবার অসুস্থতার জন্য অনন্যাই সবকিছু দেখাশোনা করে। অফিস যেন এখন আগের থেকেও ভালো চলে। রাজ অফিসে এসেছে অনেকক্ষণ হলো, কিন্তু এখনো সে তার ম্যাডামের সাথে দেখা করেনি। তার কথাটা মনে নেই এমন কিছু না, বরঞ্চ সে ইচ্ছে করেই দেখা করছে না। রাজ জানে দেখা করলেই এখন কত কথা শুনিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়বে অনন্যা। কথা শুনতে রাজের আর ভালো লাগে না। অবশ্য এর মধ্যে ওর দুবার ডাক পড়েছে, যায়নি সে। এবার না গিয়ে পারল না। আসতে পারি ম্যাডাম? আসুন, বসুন। ধন্যবাদ। সত্যি কি শরীর খারাপ? না মানে, আমার দিকে তাকিয়ে কথা বলুন। আমাকে তো ভয় পাওয়ার কিছু নেই। আসলে রাত থেকে শরীরটা একটু খারাপ। অবশ্য ঔষধ খেয়েছি, আশা করছি জলদি সেরে যাবে। লাঞ্চে চলে যান। আর ও হ্যাঁ, যে কাজগুলো দিয়েছিলাম ওগুলো সম্ভবত হয়নি। ফাইলগুলো আমার কাছে পাঠিয়ে দিন, আমি করে নিব। না ঠিক আছে, আমি পারবো। যা বলছি তাই করেন। ম্যাডামের রুমে থেকে বের হয়ে যেন হাফ ছেড়ে বাঁচল রাজ। অবশ্য আজ কেন যে কথা শোনালো না, সে কথা সে বুঝতে পারছে না। এরপরে প্রায় 12 দিন পরের ঘটনা। সেদিনের পরে আর অফিসে যায়নি রাজ। অন্য কয়েকটা অফিসে কাজের জন্য সিভি জমা দিয়েছিল। ইন্টারভিউর পর 2 জায়গায় থেকে কাজের অফার পেয়েছে সে। সেখান থেকে সুবিধা মতো একটা বেছে নিয়েছে। অবশ্য এখনো জয়েন করেনি। হ্যালো রাজ, জি ম্যাডাম। কেমন আছো? জি ভালো, আপনি? আর আমি? বাদ দাও, সেদিনের পর আর অফিসে আসলে না কেন? কোনো সমস্যা? না মানে, অসুখ ভালো হয়েছে তো? এতদিন ফোন বন্ধ ছিল কেন? আর বাসাও তো দেখি চেঞ্জ করে ফেলেছো। আসলে হয়েছে কি, একটা কাজ করো, আমাদের অফিসের পাশে যে লেকটা আছে সেখানে চলে এসো। আমি অপেক্ষা করছি। বলেই ফোনটা কেটে দিল। ম্যাডামের আচরণের কিছুই বুঝতে পারছে না রাজ। কণ্ঠে কত মায়া, তারপরে তুমি করে সম্বোধন। ভাবতে ভাবতেই বেরিয়ে পড়ল সে। আসলে সেদিনের পরে রাজ তার অনেক দিনের মনের ভেতর পুষে রাখা চাকরি ছেড়ে দেওয়ার স্বপ্ন নতুন করে দেখে। যেখানে সেখানে সিভি জমা দিয়েছিল। তার কয়েক জায়গা থেকে ফোন করে ইন্টারভিউর জন্য ডাকা হয়। তারপরে কাজ হওয়ার পরে সে বাসা চেঞ্জ করে ফেলে। মোবাইলটা অবশ্য কিছুদিন নষ্ট ছিল। রাজ অনন্যার সামনে দাঁড়িয়ে, এখন শেষ বিকেলের সময়, সূর্যটা লাল বর্ণ ধারণ করে ডুবো ডুবো প্রায়। অনন্যার সামনে দাঁড়ালেই কেন যেন মাথা নিচু করে রাখে রাজ।
কখনোই অনন্যার চোখে মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না সে। অনন্যার দিকে তাকালেই মনে হয় তার চোখ যেন রাজের সাথে কথা বলছে, ভিন্নধর্মী কথা। সে কথা রাজ কখনোই শুনতে চায় না, কারণ সব সময়ের জন্যই সেটা হবে দুঃস্বপ্ন। কিন্তু আজ যদি একেবারের জন্য সে অনন্যার চোখ মুখের দিকে তাকাতো, তাহলে সম্ভবত সে আটকে উঠত। এই কদিনেই কত পরিবর্তন হয়েছে তার। চোখের নিচে কালি জমেছে, যেন কত রাত ঘুমায় না, মুখটা শুকিয়ে গেছে। এই কদিনেই যেন আগে সৌন্দর্য রূপ অনেকখানি চলে গেছে। কেমন আছো রাজ? ভালো। আপনি কেমন আছেন ম্যাডাম? দেখো, এটা আমার অফিস না, আর আমিও তোমার ম্যাডাম না। আমাকে অনন্যা বলে ডাকলেই খুশি হব। জি ম্যাডাম। আবার? আসলে আমার মুখ দিয়ে হবে না। হবে হবে, ওই বেঞ্চটাতে বসি। এতদিন অফিসে আসলে না কেন? একবার ফোন করেও তো বলতে পারতে। আসলে আচ্ছা বাদ দাও, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। জি বলুন। সম্ভবত আমি তোমার ছোট হব, তাই বলুন না বলে বলো বলেই খুশি হতাম। আসলে যেটা বলতে চাইছিলাম, এটা বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরাই আগে বলে। মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। আমি অনেকভাবেই তোমাকে বোঝাতে চেয়েছি, কিন্তু তুমি কখনো আমার দিকে তাকাতেই না। তাই বাধ্য হয়ে আমাকেই বলতে হচ্ছে। প্রথম যেদিন তোমাকে ভার্সিটিতে দেখি, সেদিনই আমার তোমাকে ভালো লাগে। তারপর থেকে সেটা বেড়েই চলেছে। বুঝিনি কখন ভালোবাসায় পরিণত হয়েছে। তোমার সিভি অফিসে জমা দেওয়ার পরে বাবাকে বলে আমি আসলে কাজটা পাওয়া সহজ করে দেই। এরপরে বাবার অসুস্থতাতে আরো কাছে আসে। জানো, আমি যখন তোমাকে কথা শোনাই, তুমি তো তখন নিচের দিকে তাকিয়ে থাকো। আমি ইচ্ছে করেই বেশি করে বকা দেই আর মনে মনে হাসি। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি রাজ। সরি ম্যাডাম, আসলে আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না। কেন? আমি কি তোমার যোগ্য নই? আমাকে কি তোমার পছন্দ হয় না? আসলে তেমন কিছুই না, আমি আপনার যোগ্য না। আর তাছাড়া আমি যে ধরনের মেয়েকে ভালোবাসবো, বিয়ে করব, তার সাথে কোনোরূপ মিল আপনার নেই। আমাকে ক্ষমা করবেন। এই নিন আমার রিজাইন পেপার। কোনো মতে হাতে ধরিয়ে দিয়ে রাজ জলদি পিছন ফিরে দ্রুত পায়ে হাঁটে। মেয়েটা হয়তো বসা থেকে দাঁড়িয়েছে, চোখ বেয়ে পানি পড়ছে, তার বাকশক্তি হারিয়ে ফেলেছে। রাজ পিছনে ফেরে না, সামনে এগিয়ে যায়। এরপরে কেটে গেছে দীর্ঘ 1 বছর। 1 বছর হয়তো খুব বেশি দিন না, কিন্তু যারা জেলের ভিতর কয়েদি হিসেবে দিন কাটায়, তাদের কাছে হয়তো পুরো একটা জীবনও মনে হতে পারে। বিশেষ করে যারা রাজের মতো মানুষ। এতদিনে সে বাড়িতে তার মায়ের কোনো খোঁজ নিতে পারেনি, আবার রাজের খোঁজ কেউ নেয়নি। নিবে বা কিভাবে? কেউ তো জানেই না। ট্র্যাজেডি। সেদিনের কাহিনী। সেদিন রাজ অনন্যার হাতে রিজাইন পেপার দিয়ে ফিরছিল। রাজেরও কেমন যেন খারাপ লাগছিল। সে জানে না এই খারাপ লাগাটাই হয়তো ভালোবাসা। যাই হোক, রাজের বাসায় ফিরতে অনেক রাত হয়েছিল সেদিন। প্রায় 11টার দিকে যখন সে বাসায় ফিরেছিল, ঘটনাটা ঠিক তখনই ঘটে। ওর ফোনটা কিভাবে যেন চুরি হয়ে গিয়েছিল বাসের ভেতর, সাথে মানিব্যাগটাও। পথের মাঝে হঠাৎ একটা পুলিশের পিকআপ ভ্যান ওকে আটকায়। তারপর ছাত্র রাজনীতির কাউকে মেরে জখম করার দায়ে ওকে গ্রেপ্তার করা হয়। রাজ নাকি ছাত্র রাজনীতির দলের সদস্য। পুলিশ ভয় দেখায়, সে যদি রাজি না হয় তাহলে এর থেকে বড় কেসে ফাঁসিয়ে দেবে। রাজ ক্ষণিকের জন্য বোবা হয়ে যায়, বাকশক্তি হারিয়ে ফেলে, প্রতিবাদের ভাষা খুঁজে পায় না। আজ জেল থেকে বের হয়েছে সে, গ্রামের পথে রওনা হয়েছে। অনেকদিন হয়েছে মাকে দেখে না, মায়ের সাথে কথা বলা হয় না। মায়ের কথা মনে পড়তেই কেমন বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে, চোখ বেয়ে পানি পড়তে থাকে। গ্রামে এসে রাজ শুনল ওর বউ নাকি তার মাকে নিয়ে শহরে নিয়ে গেছে। অনেকের থেকে সব বিবরণ শুনে রাজ বুঝতে পারল এটা অনন্যার কাজ। ও অনন্যা, যার কথা মনেই ছিল না রাজের। আর সেই মেয়ে কিনা। রাজ সেই অবস্থায় আবার শহরে রওনা হয়। যথারীতি অনন্যার বাসায় যায়। মাকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে, মা আমাকে ক্ষমা করে দাও। কিন্তু রাজের মা হাসে, বলে, দূর পাগল, বিয়ে করেছিস আমাকে জানালি না? আবার বিদেশ গেলি তবুও জানালি না? বিদেশ গিয়েও কি এই অবাকা মায়ের কথা মনে পড়েনি? আসলে মা,
হয়েছে আর বলতে হবে না, আমি কিছু মনে করিনি। মায়ের মন তো। তাছাড়া তোর বউয়ের চাঁদ মুখ দেখে সব ভুলে গেছি। তোর বউটা খুব লক্ষ্মী রে। এমন একটা মেয়েকে তোর বউ হিসেবে চাইছিলাম। মা, আসুন, আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে, তারপরে ঘুমাবেন। সকালে উঠে ছেলের সাথে গল্প করবেন। রাজের মা চলে গেল। অনন্যা রাজের দিকে তাকালো না, কথাও বললো না। সেটার আগে নাকি অভিমানী, সঠিক বোঝা গেল না। তবে রাজ আজকে প্রথম অনন্যার চোখ মুখের দিকে, পুরো শরীরের দিকে ভালো করে তাকালো। অনেক পরিবর্তন হয়েছে মেয়েটার। আগের সেই ম্যাডাম ভাব আর নেই, একটু শুকিয়ে গেছে, তবে আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। রাতে বাসার ছাদে দাঁড়িয়েছিল রাজ, আকাশের তারাদের দিকে তাকিয়েছিল, যেন সে তারাদের কিছু বলতে চায়। আসলে জীবন নাটকের চেয়েও নাটকীয়। কি অদ্ভুতভাবেই না সবকিছু ঘটে গেল। কখন অনন্যা রাজের পাশে দাঁড়িয়েছে রাজ জানে না। হঠাৎ অনন্যা কেসে উঠে বলল, আসলে সবকিছুর জন্য আমি সরি। সেদিনের পর তো তুমি নিখোঁজ হয়ে গেলে। ফোনে পেলাম না, বাসায় পেলাম না, তোমার বন্ধু বান্ধবও কোনো খোঁজ দিতে পারলো না। আসলে কেমন মেয়ে তোমার পছন্দ, কেমন মেয়েকে তুমি ভালোবাসবে, বিয়ে করবে, সেটা জানার খুব ইচ্ছে হচ্ছিল। চেষ্টা করে দেখতাম আমিও পারি কিনা। আমার দুর্ভাগ্য, তার 3 মাস পরে বাবা মারা যায়। মা তো আগেই গেছে। খুব একা ছিলাম, তোমাকে খুব খুঁজেছিলাম, কোথাও পাইনি। অবশেষে তোমার গ্রামের বাড়িতে যাই, দেখি তোমার মা অসুস্থ। তাকে আমি মিথ্যা পরিচয় এখানে নিয়ে এসেছি। বিশ্বাস ছিল তুমি একদিন এখানে আসবে। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবেসেছি এবং এখনো বাসি। তোমার মায়ের কাছ থেকে সব শুনে আমি তোমার মনের মতো হওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি। আরো কিছু বলতে চাইছিল অনন্যা, কিন্তু রাজ বলতে দিল না। হঠাৎ কেঁদে উঠে জড়িয়ে ধরল অনন্যাকে, আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরল অনন্যা। কিছু কিছু ভালোবাসা উপেক্ষা করার ক্ষমতা কাউকে দেয়নি বিধাতা। কে জানে, এটাই হয়তো সেই ভালোবাসা। এই নিহিন, তোর কি কোনো বয়ফ্রেন্ড আছে? থাকলে বল, গিয়ে মেরে হাত পা গুড়া গুড়া করে দিয়ে আসি। আমার গার্লফ্রেন্ডের দিকে চোখ দেয়, কত বড় হারামি। আমার কথা শুনে নিহিন আপু চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। নিহিন আপু বলছি, কারণ সে আমার বয়সে বড় 2 বছরের, তাও আবার আমার এক দূর সম্পর্কের চাচাতো বোন, মানে বড় আপু। আমার কথাগুলো শোনার পর সে এভাবে তাকিয়ে থাকবে আমি জানি, কারণ প্রথমত আমি তাকে নাম ধরে ডেকেছি, দ্বিতীয়ত তাকে আপু বলিনি, তৃতীয়ত তাকে আমি ইনডিরেক্টলি প্রপোজ করেছি। আমি ওর দিকে তাকিয়ে মুচকি হাসছি, কিন্তু সে চোখ বড় বড় করে বলল, নিলয়, তুই কিন্তু সেরকম মার খাবি আর একবার যদি আমাকে নাম ধরে ডাকিস। ওই হনুমান, তোর বয়সে কত বড় আমি জানিস? আর তুই কি না নাম ধরে ডাকিস? আর তার উপর আমার সাথে কি সব কথা বলিস? দাঁড়া, আঙ্কেল আন্টিকে বলতে হবে। আমার কি দোষ বলো হে বালিকা? তোমার বিরহে বিলীন হয়ে যাচ্ছি হে বালিকা। তুমি কি জানো না, বড় আপুদের প্রেমে পড়ার জন্য যদি কোনো ক্লাস থাকে, সেই ক্লাসের প্রথম স্টুডেন্ট আমি। কি কি বললি তুই? এই সাইকেল রাখ। কেন? তোকে রাখতে বলছি, রাখ। ধুম করে ব্রেক চাপলাম সাইকেলে, সাথে সাথেই আমার কপাল ওর মাথায় গিয়ে লাগলো। নিহিন চিৎকার দিয়ে ঝাড়ি দেয়, সাইকেল থেকে নেমে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকায়, আমার কান টেনে ধরে বলে, ওই হনুমান, জানিস আমি তোর কয় বছরের বড়? 2 বছরের। আমাকে ভালোবাসার কথা বলতে তোর লজ্জা লাগে না, বেয়াদব ছেলে? কানের নিচে 2টা দিলে ঠিক হয়ে যাবে, বুঝলি? কাঞ্চারো, তুমি জানো না ভালোবাসা বয়স মানে না? চুপ শয়তান, আমাকে একদম জ্ঞান দিতে আসবি না। আন্টিকে বলে তোর ভূত নামার ব্যবস্থা করছি। কোনো লাভ নেই, ভালো যখন বাঁচছি তখন আমার আম্মুর ছেলের বউ তোমাকে আমি বানাবই, বুঝলে ভবিষ্যৎ বউ। কথা বলবি না একদম, ফাজিল ছেলে কোথাকার। নিহিন আপু, আরে ধুর, আপু টাপু কে বলছে, নিহিন বলেই ডাকবো। তো নিহিন রাগ দেখিয়ে হেঁটে চলে যাচ্ছে, আমি ওর পিছনে সাইকেল চালাচ্ছি। আরে হেঁটে হেঁটে কই যাও? জাহান্নামে। তাহলে তুমি একাই যাও, আমার সময় নেই। দূর হ। হুট, বউকে রেখে কেউ যায়? চলে এসো বউ। নিলয়,
তুই যদি আর একবার আমাকে বউ বলছিস, তোকে কিন্তু ময়দা চটকায় যেভাবে, ওইভাবে চটকে রুটি বানাবো। নিহিনের চিৎকার শুনে কান মাথা যেন চাবিহীন লক হয়ে গেছে। আমি ভয়ে আর কিছুই বললাম না। তবে এবার আমার সাইকেলের পিছনে এসে চুপচাপ বসলো। যাক বাবা, রাগ দেখালেও সাইকেলে তো উঠছে, দুজনে যাচ্ছি। আসলে নিহিন আপু আর আমি প্রতিদিন বিকেল হলে সাইকেল নিয়ে ঘুরতে বের হই। একদিন ও চালাবে আর একদিন আমি চালাবো। নিহিনের আব্বু আর আমার আব্বু দুজনে বন্ধু, আর পাশেই বাড়ি। তাই নিহিন আপু যখন ঘুরতে বের হয় আমাকে সাথে নেবেই, কারণ ওর কাছে আমি সেই এখনো ছোট্ট বাচ্চা আছি। কিন্তু নিহিনের সাথে ঘোরাঘুরি, আড্ডা, ফাইজলামো, শয়তানি করতে করতে কখন যে হুদাই কেরাস খেয়ে ভালোবেসে ফেললাম তা আমি নিজেও জানি না। অবশ্য ভালোবাসার পিছনে আরো একটি কারণ আছে। সেটা হলো নিহিন আপুকে ওর ভার্সিটির মাঠে বৃষ্টির দিনে ওর বন্ধুরা সহ বৃষ্টিতে ভিজছিল। সেদিন ওর কালো চুল, হাতে কয়েক গেছি চুড়ি, হাত মেলে ভেজা, বন্ধুদের সাথে কাদা মাখামাখি, সব মিলিয়ে যেন মনে হচ্ছিল সৌন্দর্যের গ্রিস নগরীর অ্যাঞ্জেল। সেখান থেকেই ভালোবেসে ফেললাম। এই চলে এসেছি, থাম, নামবো। ইস, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, কত ভালো হতো। রাগ তোর ভালো, যা দূর হ। কেন বউ? আবার খ্যাত। নিহিন রাগ দেখিয়ে চলে গেল। আমি তা দেখে হাসছি। রাগলে তাকে বেশ লাগে। যখন রাগ করে গাল ফুলিয়ে বসে থাকে তখন মনে হয় আলতো করে ওর গাল দুইটা টেনে দেই, কিন্তু সাহস হয়নি কখনো। রাগটা যখন বিস্ফোরিত হতে শুরু করে তখন তা কথা বলে দেয়। অন্য সবার সাথে কত না হেসে কথা বলে, আর আমার বেলাতে শুধু ঝাড়ি। কেন যে বড় আপু আমার ভালোবাসা হয়ে দাঁড়ালো। এই, তোর বন্ধুদের কাছে আমাকে নিয়ে কি বলেছিস? ছাদে বসে বাদাম খাচ্ছি, তখনই নিহিন এসে কথাটি বলল। আমি বোকার মতো চেয়ে আছি। ওর মুখে ঠোঁটের ওই তিলটাকে ভালো করে দেখছি। ইস, তাকাতে কেমন যেন লজ্জা করছে। এ নিলয়, তোর বন্ধুদের কাছে কি বলেছিস আমাকে নিয়ে? কই কিছু না তো। মিথ্যা কথা একদম বলবি না, মেরে না তোকে লবণ লাগাবো হারামি। কি হয়েছে গো জানু? তোর জানুর গুষ্টি কিলাই। তুই তোর বন্ধুদের বলে বেরিয়েছিস যে আমি তোর বউ হই। কথাটি শুনে ওর দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালাম। কি সব বন্ধু আমার! বলেছিলাম নিহিন যেন না জানে, কিন্তু জেনেই গেছে। ধ্যাত, মনে হচ্ছে এবার মায়ের নিশ্চিত খেতে হবে। আমি আমতা আমতা করে বললাম, মানে কি সব বলছো? কি সব বলছি? রিহাম তোর বন্ধু না? তো আজ আমাকে দেখে কি বললো জানিস? কি বলেছে? প্রপোজ করেছে? আচ্ছা তুমি চিন্তা করো না, আমার বুকে প্রপোজ করার সাহস হয় ওর কি করে। নিলয়, তোকে আর কত বলবো, বউ বলবি না? আর তোর বন্ধুদের বলেছিস আমি তোর বউ? রিহাম আজ আমাকে ভার্সিটি থেকে আসার সময় ভাবি বলে ডেকেছে। আমি নাকি তোর বউ? দিয়েছি গালে চড় একটা। নিহিনের কথা শুনে দুহাত পিছিয়ে গিয়ে গালে হাত দিয়ে দাঁড়ালাম। ভয়ে ওর দিকে তাকাতে পারছি না। কি ডেঞ্জারাস মেয়ে রে ভাই! ভাবি বলেছে বলে চর মারতে হবে? তাহলে বউ বললে যে কি হবে? যদিও আমি বউ বলেছি, কিন্তু হাতের কাছে নেই এখন। আমি ভয়ে দৌড়ে বাড়ির মধ্যে চলে আসলাম। পরের দিন বিকেলে বাড়ির সামনের ফাঁকা গলিতে ক্রিকেট খেলছি। তখনই নিহিন আসলো। আমি ওকে দেখে দৌড় মারতে যাব, তখনই ও আমায় ডাক দিল। আমি আস্তে আস্তে ওর দিকে গেলাম। গালে দুইটা হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আমার কাছুমাছু দেখে নিহিন হাসছে। আমি ওর হাসির দিকে চেয়ে আছি এক দৃষ্টিতে। ওর হাসির মেয়াদে পড়ে গেলাম নতুন ভাবে। তবে ফাজলামোটা আবার করতে ইচ্ছে করছে, কিন্তু এখন চুপ করে আছি। কি করছিস? কি আর করবো, ব্যাটার বল হাতে লুডো খেলি। শয়তান কোথাকার, চল আমার সাথে। আমাকে টানতে টানতে গলি থেকে রাস্তার সামনে নিয়ে আসলো। আমি ওর দিকে চুপ হয়ে তাকিয়ে আছি। আমি আজ প্রথমবার ওর সাথে চুপ হয়ে আছি। আমার দিকে তাকিয়ে নিহিন বলল, চল ঘুরতে যাব। ওকে, সাইকেল আনি, দাঁড়া। সাইকেল লাগবে না। তাহলে রিক্সাটা কি? রিক্সাতেও ঘুরবো না, আজ আমরা পায়ে হেঁটে দুজন ঘুরবো। বাবা, আমার সিনিয়র রাগী রিনা খান টাইপ বউটা বেশ রোমান্টিক হয়ে গেছে দেখছি। ওই কি বললি? আবার ফাজলামো? মনে মনে বললাম,
নিহিন, এটা ফাইজলামো না, সত্যি আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসা থেকেই তোমার সাথে এভাবে কথা বলি। মাঝে মাঝে ইচ্ছা করে তোমার ওই চুল খুলে দেই। যখন তোমার এলোমেলো চুল প্রকৃতির বাধাহীন বাতাসে তোমার মুখে এসে পড়ে, তখন আমার খুব রাগ হয়। মনে মনে বলি, ইস, উপরওয়ালা যদি আমাকে একটু সময়ের জন্য তোমার এলোমেলো চুল বানিয়ে দিত। ওই, কি ভাবছিস? যাবি নাকি এখানে দাঁড়িয়ে মানুষ গুনবি? নিহিন আমার হাত ধরে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আমি একবার ওর হাত ধরার দিকে তাকিয়ে আছি, আর একবার ওর মুখের দিকে তাকিয়ে আছি। নিহিন বক বক করে যাচ্ছে, কিন্তু আজ আমার কানে কোনো কথাই ঢুকছে না। যখন মহল্লার মোড়ে আসলাম, তখনই চায়ের দোকান থেকে কয়েকটি ছেলে আমাদের দিকে তাকিয়ে আছে। তাকানোটাই স্বাভাবিক, কারণ নিহিনকে পছন্দ করে না এমন ছেলে এলাকাতে নেই। তবে একটা ছেলে বেশ মনোযোগ দিয়ে দেখছে। তখনই নিহিন আমার একদম পাশে জাপটে এসে হাঁটতে লাগলো। আজ আমি প্রথমবার ওর দিকে তাকিয়ে এতটা অবাক হচ্ছি। ওর মাথা ঠিক আছে তো? নিহিন আপু, কি করছো এসব? সবার সামনে অবশ্য আপু বলি, না হলে শাস্তি দিবে। চুপ থাকতো। কিন্তু কেন, কি হয়েছে তোমার? কিছু না, চুপচাপ সামনে হেঁটে চল। আমি আর কোনো কথা বললাম না। একটু সময় পর খেয়াল করলাম দুইটা ছেলে আমাদের পিছনে পিছনে সাইকেল চালিয়ে আসছে। আমি নিহিনকে থামালাম। সে আমার দিকে তাকিয়ে বলল, কি হলো? অনেকক্ষণ তো হাঁটলাম, এবার রিক্সায় উঠি। না, আজ হেঁটে যাব। আমি আর হাঁটতে পারবো না। আমি মেয়ে হয়ে হাঁটতে পারছি, আর তুই ছেলে হয়ে বলছিস আর পারবি না? না, আমি আর পারবো না। ওকে, চল রিকশায় উঠি। দুজনে রিক্সাতে করে যাচ্ছি। নিহিন আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আছে শক্ত করে। ছেলে দুজন জোরে সাইকেল চালিয়ে আমাদের সামনে গেল। নিহিন মুচকি হাসছে, আমিও মুচকি হাসলাম। নিহিন আপুকে প্রতিদিন বিকেলে ঘুরতে নিয়ে যেতাম। রোজ ওর বাড়ির সামনে ঘুরঘুর করতাম। ছাদে উঠে ওকে রোজ দেখতাম। ওর সাথে চোখাচোখি হলে মাথা নিচু করে নিতাম। রোজ সকালে রাতে মেসেজ দিয়ে খোঁজ নিতাম। এভাবে সময়গুলো পার হয়ে যাচ্ছিল। দিনে দিনে আপুর প্রতি আমি আরো উইক হয়ে পড়ি। ওকে চুরি করে দেখার জন্য বকা খেয়েছি অনেক। আপুর সাথে এখন কেমন জানি কথা বলতে জড়তা আসে। আগের মতো আর ফাজলামো করতে পারি না। আপুকে দেখলেই কেমন যেন বুকে কাঁপুনি দিয়ে ওঠে। নিহিন আপু। ওরে বাবা, আজ একা আপু বলে ডাকলি? আশেপাশে তো কেউ নেই। না মানে আসলে তোমাকে একটা কথা বলতে যাচ্ছি। অনুমতিও নিচ্ছিস? যাক, এতদিনে তোর উন্নতি হলো। কথাটি শুনে ফাজলে মুরমুর চলে যাচ্ছে। আমি শয়তান মার্কা হাসি দিয়ে বললাম, ভেবে দেখলাম আমার বন্ধুদের ভাবি হলে তোমাকে বেশ মানাবে। কি বললি? ও, বোঝনি? বললাম যে আমার বউ হলে কিন্তু তোমাকে বেশ মানাবে। নিলয়, আবার শুরু করলি তো ফাজলামু? ফাজলামো না নিহিন, তোমাকে আমি সত্যি ভালোবাসি। আর বিয়ে যদি করি তবে তোমাকেই করব। দেখো নিহিন, আমি সবার মতো রোমান্টিক করে প্রপোজ করতে পারবো না। তবে এটাই বলছি যে লং জার্নিতে তোমার পাশে বসে কাঁধে মাথা রাখার জন্য হলেও তোমাকে চাই। সাইকেল চালাতে তোমাকে আমার সাইকেলের সামনে বসিয়ে তোমার এলোমেলো চুল আমার মুখে এসে পড়ার জন্য হলেও তোমাকে চাই। তোমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরার জন্য হলেও তোমাকে চাই। প্রতি শুক্রবার রাত 12টায় দুজনে শুয়ে শুয়ে কানে হেডফোন গুঁজে ভূত এফএম শোনার জন্য হলেও তোমাকে চাই। রোজ আমার শোবার সময় তোমাকে কোলবালি বানানোর জন্য হলেও তোমাকে চাই। তুমি কি জানো তোমার চোখের অগভীর সমুদ্রে ডুব দিয়েছে আমার রাতের ঘুম? বিকেলে ছাদে দাঁড়িয়ে নিহিনকে এসে আমার মনের জমে থাকা কথাগুলো বলেই দিলাম। আর থাকতেই পারছিলাম না এভাবে একতরফা ভালোবেসে। আমার কথাগুলো শুনে নিহিন আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হঠাৎ করে আমার দুই গালে কষে দুইটা চর বসিয়ে দিল। কিছুই মনে করলাম না, মারছে তো কাছেরই মানুষ। কিন্তু এরপর যা বলল আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। ও বলল, তোকে নিয়ে আমি এসব ভাবি নাই কোনোদিন। তাহলে সেদিন ঘোরাঘুরি, রোজ তোমাকে দেখলে মুচকি হাসতে, সেসব কি ছিল? ও, ওসব আসলে সেদিন দুটো ছেলে আমাদের পিছনে ঘুরছিল, দেখেছিলে না? যে চালাচ্ছিল ওর নাম সৈকত। আমাকে একদিন এসে বলেছিল, তুমি সুন্দর, তোমাকে সবাই ভালোবাসতে চাইবে। কিন্তু এই সৈকত তোমার দিকে ফিরেও তাকাবে না। বুঝি না পাড়ার সব ছেলেগুলো কেন তোমাকে ভালোবাসে, তোমাকে এই সৈকত ভালোবাসবে না, বুঝেছো? এমন কথা শুনে আমি চমকে যাই, সৈকতের দিকে তাকিয়ে থাকি।
এরপর ওকে দেখানোর জন্য তোর সাথে কয়েকদিন ঘুরেছিলাম, যাতে ও কিছু জেলাস ফিল করে, ব্যাস, আর কিছু না। ও হ্যাঁ, সৈকতও এখন আমাকে ভালোবাসে, বুঝেছিস? তুমি ভালো না বাসলেও আমি বাসবো। দেখ নিলয়, পাগলামির একটা সীমা আছে। তোর এই বয়সটা পাগলামির না, সমাজ মানবেও না। আমি তোমাকে নিয়ে নতুন সমাজ গড়ব। সমাজ কেন? আমি এসব মানি না। কেন? কেন আবার? তোকে আমার অসহ্য লাগে। আর আর আবার কি? আমার সাথে কখনোই যেন তুই কথা বলবি না, দেখা করবি না। কথাটি বলে ও চলে গেল। আমি রুমে এসে দরজা বন্ধ করে কাঁদলাম। সারাটা সময় রুম থেকে বের হলাম না। নিহিন ওনার 4র্থ বর্ষ আর আমি 2য়। তাই বলে কি ভালোবাসা যায় না? কিন্তু কি করব, সব তো শেষ হয়ে গেল। 6 দিন পর আমি 6 দিন পর বাড়ির বাইরে আসলাম। 6 দিনের মধ্যে নিহিন একবারও আসেনি আমার সামনে বা আমার বাড়িতে। এভাবে আর থাকা যাচ্ছে না। সোজা বাড়িতে ঢুকলাম। আম্মুকে বললাম, আম্মু আমি এখানে থাকবো না। মানে? আমি ঢাকাতে থেকে পড়বো না। সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা যেখানে খুশি আমাকে পাঠিয়ে দাও। আমি আর এখানে থেকে পড়বো না। কিন্তু কেন? বললাম তো, ভালো লাগছে না। ওকে, চিটাগাঙে যা, ওখানে তোর খালুর বাড়ি, ওখান থেকে পর যা। পরদিনই সব কাজ কমপ্লিট করে চিটাগাঙে চলে যাচ্ছে। নিজেকে অনেক বোঝালাম যে হবে না, তাকে ভালোবাসাটা বোকামি ছাড়া আর কিছুই না। সমস্ত কন্টাক্ট বন্ধ করে কেবল নতুন সিম দিয়ে আম্মু আর আব্বুর সাথে কথা বলি। এভাবে কেটে যায় 1টা বছর। 1টা বছরে মাত্র হাতে গোনা কয়েকদিন বাড়িতে গিয়েছি, কিন্তু নিহিনের দিকে ফিরেও তাকাইনি। যদিও সে আমাদের বাড়িতে আসতো। একদিন রুমে শুয়ে আছি, তখনই আম্মুর ফোন আসে। ধরতেই আম্মু বলে, নিলয়, বাড়িতে আসবি কবে? কেন আম্মু? নিহিনের বিয়ে ঠিক করেছি, আয় তুই। নিহিনের বিয়ে? কথাটি বলেই চুপ হয়ে গেলাম। চোখের কোণ থেকে কয়েক ফোঁটা পানি পড়ে যেতে লাগলো। আমি নিজেকে সামলিয়ে বললাম, তো আমার কেন যেতে হবে? মানে কি? তুই আসবি না কেন? তোর আসতেই হবে, কালই আসবি। আম্মুর জোড়াজুটিতে আসতে হলো বাড়িতে। 2 বাড়ি বেশ ভালো মতোই সাজানো হয়েছে। হবে হয়তো নিহিনের ভালোবাসার মানুষের সাথে বিয়ে। আকাশে আজ অনেক তারা, তাই না? হুম। কিন্তু চাঁদ ছাড়া তারাদের সুন্দর দেখায় না। হুম। আবার চাঁদ আর তারা রাতের অপেক্ষাতেই থাকে। হুম। কি হুম হুম শুরু করেছিস? ছাদ থেকে ফেলে দিব শয়তান কোথাকার। আমি এবার চমকে উঠি। সন্ধ্যার সময় বাড়িতে আসছিলাম। আম্মুর সাথে কথা বলে ছাদে চলে আসি। ছাদের এক পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আসি। তখনই কোনো এক মেয়েলি কণ্ঠ শুনতে পাই। এতটাই ধ্যানমগ্ন ছিলাম আকাশ দেখায় যে কে এসে কথা বলছে বুঝতে পারিনি। ঝাড়ি শুনে পিছনে তাকাতেই দেখি নিহিন দাঁড়িয়ে আছে, সাদা কালো ড্রেস পরে। আপনি এখানে? কেন আবার? কে আসবে? না মানে, আপনি এখানে আমার সাথে কথা বলছেন? চুপ! আমাকে আপনি করে কথা বলছিস কেন? আপনি তো আমার বড়, আর আম্মু শিখিয়েছে বড়দের সম্মান করে কথা বলতে। আরে, আসছে আমার সম্মানীয় ব্যক্তি। দুজনেই চুপ হয়ে গেলাম। আমি বেশ অবাক হচ্ছি, নিহিন আমার সাথে এসে কথা বলছে। হয়তো বিয়ের পর চলে যাবে, তাই আমি ছাদ থেকে চলে আসব। তখনই নিহিন বলল, নিলয়, তোকে একটা প্রশ্ন করি। হুম। আমার বিয়ে হয়ে যাচ্ছে, তোর খারাপ লাগছে না? হাসছিস কেন? আমার কেন কষ্ট হবে? তুই আমাকে ভালোবাসিস, তাই। কিছুই বললাম না। এই একটা জায়গাতেই আমার দুর্বলতা। আর মানুষগুলো এতটাই নিষ্ঠুর হয় যে অন্য মানুষের দুর্বলতা জানে, তবে সে কষ্ট দিতে থাকবে, তার দুর্বলতার সুযোগও নেবে। আমি হেসে হেসে বললাম, কংগ্রেস আপনার বিয়ের জন্য। আর হ্যাঁ, আপনি বলা অবধি কিন্তু আমি আপনার সাথে একদিনও কথা বলিনি। সেদিনের পর থেকে আপনি এখন নিজে থেকেই কথা বলেছেন। আর হ্যাঁ, ভালোবাসি কিনা জানি না, তবে সেদিন থেকে ঝুলে শূন্যের কাঁটাতারে দিগ্ভ্রান্ত বিভ্রান্ত আমি মিথ্যে মরিচি গায়ে তোমাকে খুঁজছি, কিন্তু আজও দেখা মেলেনি। কথাগুলো বলে আর দাঁড়াতে ইচ্ছে করছে না ওর সামনে। রাগটা বেড়ে যাচ্ছে খুব। রাগ বাড়াটাই স্বাভাবিক, কারণ যাকে আপনি ভালোবাসবেন সে ফিরিয়ে দেওয়ার পরও যদি সে জানতে চায় তাকে ভালোবাসি কিনা, রাগ তো হবেই। 1 পা বাড়াতেই নিহিন বলল, আমার কার সাথে বিয়ে হচ্ছে জানিস? জানার প্রয়োজন বোধ করি না।
তবে একটা কথা জানি, পৃথিবীর যোগ্যতম মানুষটি সুন্দরীর পক্ষে মাথা রেখে ঘুমানোর অধিকার রাখে, বাকিরা খরচের খাতায়। খুব কথা শিখেছিস দেখছি। তোকে যেটা প্রশ্ন করলাম উত্তর দে। আমাকে ভালোবাসিস? জানি না। কথাটি বলে ছাদের দরজার কাছে আসতেই নিহিন চিল্লিয়ে দাঁড়াতে বলল। আমি ঘুরে ওর দিকে ফিরলাম, সোজা তার কাছে চলে গেলাম। আমার দিকে তাকিয়ে আছে অপলক। কোথায় যাচ্ছিস? ঠাস করে জোরে একটা চড় দিলাম ওর গালে। ও হাত বোলাতে লাগলো। আমি চিৎকার করে বলে উঠি, হ্যাঁ, তোকেই ভালোবাসি। তোর বিয়ের ব্যাপারটা মানতে পারছি না। তোকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নটা সেদিনই মৃত্যু হয়েছিল, যেদিন বাস্তবতার নিচে আবেগটা চাপা পড়েছিল। অনেক বেশি অবহেলিত হয়ে গেছি আমি, তাই এখন আর এসব বলে কি হবে। খুব হবে, কারণ তোর সাথেই আমার বিয়ে হচ্ছে। কথাটা শোনা মাত্রই আমি হা হয়ে গেলাম। আমার নিজের কানও যেন আজ বেইমানি করছে। কিভাবে সম্ভব? মজা করছেন আপু, তাই না? মজা কেন করব? ডায়েরিটা বাসায় ফেলে চলে গিয়েছিলি কেন? সেদিন বাড়ি থেকে যাওয়ার সময় ভুলে হয়তো ডায়েরিটা ফেলে গিয়েছিলাম, কিন্তু এটা তো কেবল আমি জানি। সেদিন তোর আম্মু ডায়েরি পড়ে আমার আর তোর ব্যাপারে সব জানে। আমার আম্মুর সাথে কথা বলে তোর সাথে আমার বিয়ের ব্যবস্থা করে। কথাগুলো শুনে সব রাগ যেন কোথায় চলে গেল, কিন্তু অভিমানটা আমার মনের ঘরে এসে ধুলো হয়ে জমে আছে। তাই বললাম, ও চিন্তা করবেন না, এ বিয়ে হবে না, আমি ভেঙে দিব। মানে, বিয়ে কি তোকে ভাঙতে বলেছি? না বললেও আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না। সেদিন ওসব রাগে বলেছিলাম, তুই ছোট তো তাই। ও তাই? কিন্তু সমাজ মেনে নিবে না। আমাদের তো সমাজ নিয়ে বাঁচতে হবে, তাই না? তোর সমাজের কুষ্টি কিলাই। কেন এখন সব মেনে নিচ্ছেন কেন? পরিবার থেকে সম্মতি দিয়েছে তাই? আচ্ছা, একটা কথা বলুন তো, যখন কোনো ছেলে বেকার থাকে তখন মেয়ের পরিবার সেই ছেলের সাথে মেয়ের রিলেশন রাখতে দেয় না। আবার সেই ছেলে যদি কদিন পর চাকরি পেয়ে ওই মেয়েকেই বিয়ে করতে যায়, তাহলে পরিবার কি বলবে? জানি না, আমি ওসব জানতেও চাই না, কারণ আমি তোকে ভালোবাসি। কথাটি শোনার পর আমি হাবার মতো চুপ হয়ে গেলাম। এবার কি বলবো খুঁজে পাচ্ছি না, কেবল ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম ওর দিকে। সে বলল, যখন তুই চলে গিয়েছিলি সেদিন খুব খুশি হয়েছিলাম, কিন্তু 1 মাস যাওয়ার পর নিজেকে তোর কথা ভাবা থেকে আটকাতে পারিনি। কারণে অকারণে শুধু তোর কথা মনে পড়তো আমার। নিজেকে বাস্তবতা সমাজ দিয়ে বুঝিয়েছিলাম, কিন্তু শেষে বুঝতে পারি ভালোবাসা আর বাস্তবতা এক না। তোকে বারবার বলতে চেয়েছিলাম, কিন্তু সব ভেবে বলা হয়ে ওঠেনি। তোর যদি মনে হয় পরিবার মেনে নিয়েছে বলে আমি তোকে ভালোবাসি, তবে যা, বিয়েটা ক্যান্সেল কর। আর এরপর আমার অন্য কোথাও বিয়ে হলে তুই যেন আমার বিয়েতে আসবি না। কথাগুলো বলে নিহিন কাঁদতে কাঁদতে চলে গেল। আমি এখন কি করব বুঝতে পারছি না। তবে কেন জানি না নিজেকে কেমন অন্যরকম মনে হচ্ছে। হয়তো নিহিনকে পাচ্ছি বলে, বা হয়তো আমার ভালোবাসাটা সার্থক বলে, কি জানি। তবে নিহিনকে বিয়ে করতেই হচ্ছে। কেমন যেন সব ম্যাজিকের মতো হয়ে গেল। যাক, ওপরওয়ালা যা করে তা ভালোর জন্যই করে। হয়তো জাদুর মতো সব ঘটে যায়। ছাদে দাঁড়িয়ে এসব ভাবছি। নিহিন কখন যে আমার সামনে আসলো টেরই পাইনি। শুধু আমার পাশে এসে আমার ডান হাতের আঙ্গুলের ওপর ওর বাম হাতের আঙ্গুল খেলা করতে লাগলো। আমি মুচকি হাসছি। সে সামনের দিকে তাকিয়ে হয়তো ভাবছে, অবশেষে শয়তান হনুমানের কথাই ঠিক হলো, নিহিন আমার বউ হচ্ছে। এই কে রে? কে মানে? আমি তোর বউ। সে তো ভালো কথা, তা আমাকে ডাকছো কেন? এখন ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজ যাবা, আমি গেলাম। আজ কলেজে যাব না। কি? কই কি? কলেজ যাবি না তুই? হ্যাঁ যাব তো। তাইলে কেন বললি যে যাবি না? না, আমি কখন বললাম? এই যে এখন। না, তুমি ভুল শুনেছো। আচ্ছা, তাড়াতাড়ি উঠো। আজ না গেলে হয় না? হ্যাঁ হয়। তাহলে আমি যাব না আজ। তাহলে আজ খাবার বন্ধ। না না, আমি যাব তো। এই তো, ভালো ছেলে। হুম। ঘুম থেকে উঠে সোজা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রিয়া হলো আমার একমাত্র বউ। এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আমার থেকে 1 বছরের সিনিয়র। আপনারা হয়তো ভাবছেন এত অল্প বয়সে কেন বিয়ে, তারপর বউ আবার বড়। এর একটা কারণ আছে। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার মা মারা যায়।
আমি আর বাবা একা হয়ে পড়ি। তখন বাবা নিজে আবার বিয়ের সিদ্ধান্ত নেয়, কিন্তু তখন বাবাকে বাধা দেয় মায়ের কাছের এক বান্ধবী। মা মারা যাবার সময় তাকে আমাদের খেয়াল রাখার দায়িত্ব দিয়ে যায়। তো তিনি বাবাকে পরামর্শ দিলেন যে যদি বাবা বিয়ে করে তাহলে আমি একা হয়ে যাব, তাই বাবা যেন বিয়ে না করে। কিন্তু তখন বাবা বলল আমাদের সংসার চালানোর জন্য কাউকে দরকার। তিনি বললেন বাবার যদি আপত্তি না থাকে তাহলে আমার সাথে তার মেয়ে রিয়াকে বিয়ে দেবে। বাবাও সংসারের কথা ভেবে রাজি হয়ে যায়। আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমে রিয়া আমাকে মেনে নিতে না পারলেও এখন মেনে নিয়েছে। আর কিছু এখন বলতে পারবো না, দেরি হয়ে যাচ্ছে, নাস্তা করে কলেজ যেতে হবে। দেরি হলে বউ আমারে ঠ্যাঙ্গান দিবে। নাস্তার জন্য টেবিলে গেলাম, গিয়ে দেখি তিনি রেডি। এত দেরি লাগে আসতে? জান। তোমাকে না বলেছি জান বলবা না? আচ্ছা বলবো না। তা রেডি হয়ে কোথাও যাবা? কলেজে। ও আচ্ছা। তাড়াতাড়ি শেষ করো, না হলে দেরি হয়ে যাবে। আচ্ছা। নাস্তা শেষ করে রেডি হলাম, কলেজে যাব। এমন সময় এক সমস্যা, আমি যে বিয়ে করেছি তা বন্ধু মহলের কেউ জানে না। বউ, ও বউ। কি হয়েছে? আমি গেলাম। দাঁড়াও, কেন? আমিও যাব। কোথায়? কলেজে। তা যাও, আমার কি। আমরা একসাথে যাব। না আজ না, অন্য একদিন। আচ্ছা যাও। লক্ষ্মী বউয়ের কাছ থেকে ছাড়পত্র নিয়ে কলেজে আসলাম। এসে আড্ডায় লেগে গেলাম। আমরা 4 জন আড্ডা দিচ্ছিলাম, 2টা ছেলে 2টা মেয়ে। ঠিক তখনই রিয়ার আগমন। আমাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। বুঝতে পারলাম আজ বাড়ি গেলে খবর খারাপ, কারণ রিয়া ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না। আমি আর রিয়া একই কলেজে পড়ি, তবে আমাদের ক্যাম্পাস আলাদা। তারপর আড্ডা শেষ করে ক্লাসে গেলাম। সবগুলো ক্লাস করে বাসায় ফেরার জন্য হাঁটা শুরু করলাম। প্রতিদিন রিক্সাতেই যাই, কিন্তু আজ টেনশনে আছি, তাই রিক্সা ভাড়া দিয়ে বাদাম কিনে খেতে খেতে যাচ্ছি, যদি টেনশন একটু কমে। কিন্তু তা আর হলো না। আমার পাশে এসে রিয়া রিক্সা থামালো। রিক্সাতে উঠো। না থাক, হেঁটেই যাব। তোকে রিক্সাতে উঠতে বলেছি। সামনে একটা কাজ আছে, তুমি যাও। ওই, তুই উঠবি? আমার কাছে ভাড়া নেই। আমি দিব, তুই ওঠ। তুই বলার কারণ হচ্ছে তিনি রেগে গেছেন। রাগলে তুই করেই বলে। বাদাম খাবা? না। রাগ করেছো? না, চুপ করে থাকবি। আচ্ছা। রাগের কারণ আমি আর আপনারা সবাই জানেন। দুজনে বাসায় আসলাম, এসে গোসল করলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, তারপর সোজা ঘুমের দেশে হারিয়ে গেলাম। দুপুরে ঘুমানো আমার পুরনো অভ্যাস। ঘুম থেকে উঠলাম এক ফ্রেন্ডের ফোনে। হ্যালো, কে? দোস্ত, আমি অনি। হ্যাঁ, কি হয়েছে বলো। দোস্ত, একটু আগে তুই কোথায় ছিলি? কেন? বাসায়। আমি তোকে ফোন দিয়েছিলাম, একটা মেয়ে ধরেছিল। তারপর? তোর কথা শুনলাম তো, বলল তুই ঘুমাচ্ছিস, পরে ফোন দিতে। ভালো তো। মেয়েটাকে? কেউ না। আচ্ছা, একটু পরে চলে আয় আড্ডা দিতে। ওকে। আড্ডা দিতে যেতে হবে, বউয়ের পারমিশন ছাড়া যাওয়া যাবে না। তো ভাবছি ডাকতে হবে, কিন্তু ডাকার আগেই হাজির। আমার আবার বউয়ের পারমিশন ছাড়া কিছু করা নিষেধ, বাবার অর্ডার। এই তো বউ, এসে গেছো। তো কি হয়েছে? বলছি একটু আড্ডা দিতে যাব। আমার কাছে শুনছো কেন? তো কার কাছে শুনবো? আমি তোমার কি যে আমার কাছে শুনবে? তুমি তো আমার কিউট বউ। না, কেউ না। কে বলেছে? তুমি। আমি? কখন? এই তো ফোনে বললে একটু আগে। ওইটা তো ফ্রেন্ডকে বলেছি। কেন? ওরা যদি জানতে পারে যে আমি বিয়ে করেছি তাহলে আমাকে সারাদিন খেপাবে। না, ওরা যদি জানতে পারে তাহলে আমাকে নিয়ে হাসাহাসি করবে। হাসাহাসি করবে কেন? এত অল্প বয়সে বিয়ে করেছি, তারপর তুমি আমার বড়, এই কথা জানলে হাসাহাসি করবে, তাছাড়া কান্নাকাটিও করবে। এত কিছু জানি না, বিয়ে যখন করেছো তখন ওদের সাথে আমার পরিচয় করিয়ে দিবা। আমি পারবো না। কি বললি? আবার বল।
না, কিছু বলি নাই তো। না, তুই বলেছিস। আরে না, কি বলেছি? পরিচয় করাবি না বলেছিস। না, তুমি ভুল শুনেছো। তাহলে কালকেই তোমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিবা। না। কি? কই কিছু না তো। কি বললি তুই? হ্যাঁ, দিব। এই তো, গুড বয়। হুম। আচ্ছা, আমি যাব কোথায়? আড্ডা দিতে। হুম, যাও, তাড়াতাড়ি বাসায় ফিরবা। ওকে যান। ওই, কে শোনে কার কথা? এক দৌড়ে চলে আসলাম বাসা থেকে। সোজা আড্ডা দিতে এসে দেখি আছে মাত্র দুইজন, শান আর অনি। আমিও ওদের সাথে যোগ দিলাম। দোস্ত, একটা কথা বলবি? কি কথা? ফোনটা কে ধরেছিল? সেটা কালকেই জানতে পারবি। কিভাবে? সময় হোক, তারপর বুঝবি। ওকে। আড্ডা চললো আর কিছুক্ষণ। তবে আড্ডার পরিমাণ এত বেশি হয়ে গেল যে সন্ধ্যা হয়ে গেল। তখন মনে পড়লো যে আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরলাম। ফিরেই বউয়ের ঝাড়ি। এতক্ষণ কোথায় ছিলে? আড্ডা দিচ্ছিলাম। তোমাকে তাড়াতাড়ি বাড়ি আসতে বলেছিলাম। হ্যাঁ, বলেছিলে। তাহলে এত দেরি করলে কেন? মনে ছিল না। সেটাই, আমি তোমার কি যে আমার কথা মনে থাকবে? তুমি তো আমার টিয়া পাখি। যদি তাই হতাম তাহলে আমার কথা মনে থাকতো। আচ্ছা, সরি, এবার থেকে মনে থাকবে। হুম, এবার পড়তে বসো। হ্যাঁ, কিন্তু তুমি বসবা না। আমার কথা তোমার চিন্তা করতে হবে না, তুমি পড়তে বসো। না, প্রতিদিন তো একসাথেই পড়ি, তাই বললাম। আমার কাজ আছে, আমি পরে বসবো। ওকে। কি আর করার, আজ একা একাই বসতে পড়লাম। পড়তে ইচ্ছে করছিল না, তারপর পড়লাম। কিছুক্ষণ পর রিমি আসলো, তারপর দুজনে পড়লাম। আমি আগে পড়তে বসছিলাম, তাই আমার আগে পড়া শেষ হলো। এবার একটু ফেসবুকে ঢুকতে হবে। ও বউ, ফোনটা একটু দিবা? কি দরকার? না মানে একটু ফেসবুক চালাবো। না, হবে না। কেন? দাও না একটু, দরকার আছে। কি দরকার? দাও, তারপর বলছি। আগে বলো, তারপর দিব। তোমাকে যে সবার সাথে পরিচয় করাবো, এটা সবাইকে জানাতে হবে না? হুম, তাহলে নাও। এই তো লক্ষ্মী বউ আমার। আসলে আমার ফেসবুকে ঢোকার জন্য মনটা ছটপট করছিল, তাই ফোনটা নিলাম। কিছুক্ষণ ফেসবুক চালিয়ে টিভি দেখছিলাম। তারপর রিয়া খেতে ডাকলো, যথারীতি খেতে গেলাম। খাওয়া শেষ করে আবার টিভি দেখছিলাম। এই, শুয়ে পড়ো। না, এখন পড়তে পারবো না। তাও আবার শুয়ে? তোমাকে না বলেছি আমার ফাজলামো ভালো লাগে না। ফাজলামো কখন করলাম? আচ্ছা, এখন ঘুমোতে যাও। আমি একা? তবে তুমি ঘুমাবা না? আমার একটু দেরি হবে। আচ্ছা। বাধ্য ছেলের মতো ঘুমাতে গেলাম। ভাবছি কাল কি হতে চলেছে। হঠাৎ টের পেলাম পাশে কেউ এসেছে। হ্যাঁ, ঠিকই ধরেছি, বউ এসে গেছে। রিয়া আদর না করলে এখন আর ঘুম আসে না। একটু ঘুম পাড়িয়ে দাও। তুমি কি কচি খোকা যে আমাকে প্রতিদিন ঘুম পাড়িয়ে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। পারবো না। আমি পারবো না কি? ঘুমাতে। আচ্ছা, দিচ্ছি, ঘুমাও। হুম। রিয়ার আদরে ঘুমিয়ে গেলাম ঠিকই, কিন্তু মাঝরাতে ব্যথায় ঘুম ভেঙে গেল। হাতে একটু ব্যথা অনুভব করলাম। পাশে দেখি রিয়া হাঁটছে। বুঝলাম রিয়া কিছু একটা করেছে। হাসছো কেন? এমনি। এমনি এমনি কেউ হাসে? আমি হাসি কথা। ও, তাহলে চিমটি দিছো? হ্যাঁ। তোমাকে না বলেছি চিমটি দিবা না? আচ্ছা, চলো ছাদে যাই। পারবো না। আবার বলো। যাবো তো। হুম, চলো। দাঁড়িয়ে আছো কেন? চলো। কোলে নিয়ে চলো। কে? আমি? তাছাড়া কে? আমার দ্বারা এই কাজ অসম্ভব। নিবা কিনা? নিচ্ছি। হতবার রিয়াকে কোলে নিয়ে ছাদে আসলাম। চন্দ্রবিলাস করতে করতে রিয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছিলাম। ঘুম ভাঙলো রিয়ার চিমটির ব্যথায়। ওহ। ঘুমাচ্ছ কেন? তো কি করব?
চাঁদটা দেখো কত সুন্দর। তবে তোমার চেয়ে খারাপ। থাক, আর ঢপ দেওয়া লাগবে না। সত্যি। কিছুক্ষণ দুজনে চন্দ্রবিলাস করলাম, অতঃপর ঘুমাতে গেলাম। প্রতিদিনের রুটিন অনুযায়ী আজও কলেজে যাচ্ছি, তবে সাথে রিয়া আছে। কলেজে গিয়ে বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আমার কথা শুনে তো বন্ধুরা সবাই আকাশ থেকে পড়লো। আপাতত আপনারা বিদায় নিন, ওদের সামলাই। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সামনের কোনো দিনে। ধন্যবাদ সবাইকে। আমি সবেমাত্র ভার্সিটি থেকে বের হলাম। বের হতেই দেখলাম নিশিতা দাঁড়িয়ে আছে একদম গেটের কাছেই। তার চেহারা মলিন, রোদের আলো পড়ে ফর্সা চেহারাটা লাল হয়ে আছে। আমাকে দেখতেই তার লাল মুখটা কেমন জানি স্বাভাবিক হয়ে এলো। চোখ মুখময় হঠাৎই একটা প্রশান্তি ভেসে উঠল। আমি দেখেও না দেখার ভান করলাম। কিছু দূর হেঁটে চলে এলাম। আমার সাথে বেরিয়ে এলো ইরা। সে নিশিতাকে দেখতেই তার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। আমি দূর থেকেই ইরাকে বললাম, কি হলো, দাঁড়িয়ে পড়লি যে? ইরা আমার কাছে এসে বলল, ইনি ওই আপুটা না? ঠিক তখনই নিশিতা এগিয়ে এলো, বলল। তানভীর, ইরা তখন আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু সময় চুপ থাকলাম। নিশিতার দিকে এগিয়ে গেলাম, বললাম, সমস্যা কি আপনার? নিশিতা মলিন মুখে বলল, তানভীর, প্লিজ আমার সাথে এভাবে বিহেভ করো না। আমার সহ্য হয় না মোটেও। তো কেমন বিহেভ করব আমি? আপনি আমার কাছ থেকে কেমন বিহেভ আশা করছেন? নিশিতার চোখে জল জমে গেল, বলল, প্লিজ তুমি একটু শান্ত হও, আমার কথা একটু শোনো। আমরা কোথাও একটা বসে কথা বলি। আমার অনেক কথা বলার আছে তোমাকে। আমার আপনার কোনো কথাই শুনতে ইচ্ছে হচ্ছে না, বরং বিরক্তি বাড়ছে। 1 বছর আগে যা আপনি নিজে শেষ করে দিয়েছেন, আজ হঠাৎ কি এমন হলো যে আবার ফিরে আসতে চাইছেন? কি ভাবছেন আপনি আমি খেলার পুতুল? যেভাবে ইচ্ছে সেভাবেই আমাকে নিয়ে খেলবেন? আমি পুরুষ বলে কি আমার কষ্ট হয় না? আমি কি কষ্ট পাইনি? নিষেধে কেঁদে দিল ওখানে, বলল, আমিও তো কম কষ্ট পাইনি তানভীর। কষ্টে যে আমারও রাত কেটেছে, তা কি করে বুঝাই আমি? নিশিতা কাঁদতে থাকলো সেখানে। আমি তাচ্ছিল্যের হাসি দিলাম। নিশিতাকে আরো কিছু কঠিন কথা বলার ছিল, কিন্তু ওর দিকে তাকিয়ে আর কিছু বলতে ইচ্ছে হলো না। ওপরে ওপরে এমন কঠোর অভিনয়টা করা যে ভীষণ কষ্টের, তা কেবল আমিই জানি। আমি ইরার দিকে তাকিয়ে বললাম, বাসা যাবি তুই? ইরার মুখ শক্ত হয়ে আছে, বলল, যাবো তো, তবে আমার সাথে গেলে আয়, না গেলে এখানে থাক। আমি চলে আসতে চাইলাম। নিশিতা আমার হাত চেপে ধরলো, বলল, তানভীর, তানভীর প্লিজ একটু শোনো, একটু বোঝার চেষ্টা করো না প্লিজ। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। রাস্তার কাছে আসতেই নিশিতা চিৎকার দিয়ে ডাক দিল, তানভীর, এই তানভীর, তাকাও না এদিকে, একটু দেখো না আমায়। চারপাশের লোকজন তাকিয়ে আছে ওর দিকে, ওকে দেখছে। আমি রিক্সা ডেকে রিক্সায় উঠে বসলাম। ইরা পাশে বসলো। আমরা সেখান থেকে চলে এলাম। অথচ আমার কেন জানি মনে হচ্ছে আমার হৃদয়টা আমার ভার্সিটি গেটের কাছেই রেখে এসেছি। সেখানে একটা মেয়ে কান্না করছে, আমার হৃদয় তা দেখছে। মেয়েটার কান্না সহ্য হয় না একদম। কান্নার সময় এত নিষ্পাপ লাগে। হঠাৎই ইরা বলে উঠল, আমার মন তখন ভীষণ ভার। বললাম, কোনটা? তুই ভালো করে জানিস আমি কোনটার কথা বলছি। আমি কিছু বললাম না, চুপ করে থাকলাম। হীরা আবার বলল, কাল মেয়েটার সাথে শপিং মলে দেখা হলো, তুই কি করলি? তাকে যা নয় তা বলে চলে এলি। আজ সেই মেয়েটা সেই অপমানটুকু গিলে আমার তোর সামনে আসলো, তোকে চাইলো, তুই কি করলি? তাকে এভাবে এড়িয়ে গেলি। এসব করে কি প্রমাণ করতে চাস তুই? তুই জানিস একটা মেয়ে এভাবে জনবহুল জায়গায় কান্না করা, নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে চাওয়া, চিৎকার চেঁচামেচি করা, এসব কতটা অপমানজনক তার জন্য? কেন মেয়েটাকে এভাবে কষ্ট দিচ্ছিস, ভোগাচ্ছিস? আমি আবারও তাচ্ছিল্যের হাসলাম। বললাম, ইরা, পাক্কা 2 বছর প্রেম করেছি মেয়েটার সাথে, তাও এমন একটা সময়ে যে সময়টা ছিল আমার নিজেকে গড়ে তোলার সময়। তুই তো জানিস ইন্টারের 2 বছর একজন ছাত্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই এত গুরুত্বপূর্ণ সময়ে আমরা দুজন জমিয়ে প্রেম করেছি, স্বপ্ন দেখেছি নতুন দিনের, গল্প করেছি স্বপ্ন নিয়ে। অথচ ভার্সিটিতে চান্স পেতেই তার দাম বেড়ে গেল।
অহংকারে সহা যায় না তাকে। কথা তো দূরের কথা, এদিকে ভার্সিটির চাঁদ না পেয়ে এক প্রকার হতাশ আমি। ঠিক সে সময়টায় আমাকে ছেড়ে চলে যায় মেয়েটা। কষ্ট কি জিনিস সেই সময়টা তিল তিল করে বুঝিয়েছে আমাকে। লুকিয়ে লুকিয়ে কান্না করতে শিখে গিয়েছি। ভেতরটা নরম রেখে ওপরের চেহারাটা কঠিন করে রাখতে শিখে গিয়েছি আমি। কষ্ট আমাকে পাথর বানিয়ে দিয়েছিল এক সময়। আর আজ তুই এই মেয়েকে সামান্যতম কাঁদতে দেখে তুই এই কথা বলছিস? তাহলে আমার বুক ফাটা কান্না দেখলে কি বলবি তুই? আর অপমানের কথা বললি? আচ্ছা, আজ যদি তার জায়গায় আমি থাকতাম, কোনো মেয়ে কি আমাকে খুব সহজে ক্ষমা করে দিত? বল, দিত? আমার চোখের কোনা বেয়ে কপটা পানি গড়িয়ে পড়ল। তখন ইরা বলল, তানভীর, বাইরে নিজেকে যতটা শক্ত দেখাচ্ছিস, তুই ভেতরে কিন্তু ততটা শক্ত নয়। এসব করে তো তুই নিজেকে আরো কষ্ট দিচ্ছিস। মেয়েটাকে এভাবে ফিরিয়ে দিতে ভালো লাগে তোর? ফিরিয়ে দিব না কেন ইরা? কেন দিব না? সে সময়টায় আমি দিনরাত তাকে ভেবে কষ্টে ভুগেছি। সেই সময়টা সে তো অন্য কারো হাত ধরে মহানন্দের দিন পার করছিল। কি, নিশিতা আপু প্রেম করেছিলেন? আমার ভেতরে যেন জ্বলে উঠল। বহু কষ্টে বললাম, হ্যাঁ। তুই জানলি কিভাবে? আমি খানিকটা চুপ থেকে বললাম, খবর যেভাবেই হোক পেয়েছি আমি। ওকে আমি এমনি ছেড়ে দেইনি। প্রতিটা দিন ওর ফিরে আসার অপেক্ষা করেছি। একটা ফোন কলের অপেক্ষায় ভোর হয়েছে বহুবার। কিন্তু যখন ওই খবরটা শুনলাম, তখন সব আশা ছেড়ে দিলাম। ঠিক সেইক্ষণ থেকে আজ পর্যন্ত তাকে ভুলে যাওয়ার চেষ্টা করছি। চেষ্টা করছিস? পারছিস বলতে? আমি খানিকটা চুপ থেকে বললাম, আমার অবুঝ অসময়ের নিষ্পাপ প্রেম, যেখানে বিন্দুমাত্র ছলনা ছিল না, তা কি চাইলেই বলা যায়? এখন কি এভাবেই দিন কাটাবি? তোকে এমন মনমরা মানায় না তানভীর। তুই বড় প্রাণবন্ত ছেলে, তোকে হাসি খুশিতেই বেশ লাগে। অথচ মাঝে মাঝে তোর এমন মনমরা চেহারা দেখতে হয় যে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। নিশিতা আপুর জন্যই তোর এত মন খারাপ হয়, তাই না? আমি কিছু বললাম না, চুপ করে থাকলাম। ইরার বাসা চলে এলো, ও নেমে গেল। আমি তখন একা একা পুরোনো দিনগুলো ভাবতেছিলাম আর চলছিলাম নিজের গন্তব্যে। এভাবে চোখ ভিজে এলো, টেরই পেলাম না। রাত তখন 10:30 বাজে। আমি বিছানায় শুয়েছিলাম। হঠাৎই ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে অচেনা নাম্বার। ধরেই সালাম দিলাম, বললাম, কে বলছেন? ওপাশ থেকে কোনো শব্দ এলো না প্রথমবারে। আমি আবার বললাম, কে বলছেন? এরপরেও জবাব আসেনি। আমি খানিকটা বিরক্ত হই। ফোন কেটে দিব, ঠিক সেই সময়ে একটা কাঁপা কাঁপা স্বর ভেসে আসে ওপাশ থেকে। আমি নিশিতা। আমি ফোনটাকে কানের কাছে ধরে রাখি। তখন বুকের ভেতরটা হঠাৎই কেমন জানি করে ওঠে। চোখ দুটো হঠাৎ করেই ছলছল করে ওঠে। বেদনারা প্রতিযোগিতা করে বাড়ে যেন। অভিমানের পাহাড় ভারী হয় আরো। আমি নিজেকে সামলিয়ে বললাম। ওপাশ থেকে ভারী দীর্ঘশ্বাসের শব্দ ভেসে আসে। কেউ একজন খুব ধরে আসা গলায় বলে, তানভীর, আমি নিশ্চিত তুমি আমাকে চিনতে পারছো না। আমি স্তব্ধ হয়ে থাকি কিছুক্ষণ। মেয়েটার ভেজা স্বরে অভ্যস্ত নই আমি। গলা কাঁপে আমার। বুকের ভেতরের 1 বছরের পুরনো চিনচিনে ব্যথাটা জেগে ওঠে নতুন করে। কিছু অনুভূতি যেন পুরনো হয় না, আজীবন তরুণের মতো জাগ্রত থাকে। আমার ভেতরটা তখন কাঁদছে। অথচ ওপরে আমি কড়া স্বরে বলি, আমার নাম্বার পেলেন কোথায় আপনি? তানভীর, তুমি কি এখনো এমন অচেনা মানুষের মতো কথা বলবে? এত অচেনা আমি, এই নিশিতা। নিশিতা নামের একজনকে চিনতাম আগে, কিন্তু সে তো একসময় অচেনা বলে দূর দূর করে তাড়িয়ে দিল। এখন তাকে ভুলে যাওয়াটাই কি স্বাভাবিক নয়? নিশিতা ফুপিয়ে ওঠে ওপাশ থেকে। তার কান্নার শব্দ ভেসে আসে আমার কানে। বুকে লাগে একদম। সে ভেজা স্বরে বলে, 2টা বছর একসাথে ছিলাম আমরা। আমাদের সেই সময়গুলোকে কি তুমি এত সহজে ভুলে যাবে তানভীর? আমি তাচ্ছিল্যের স্বরে হাসি। বলি, সেই 2 বছর আজ আমাকে নতুন করে প্রেম করতে দেয় না, খুব বাধা দেয়। ভয় হয় যদি কেউ আবার ধোকা দেয়, তবে তো আমি মরেই যাব। সেখানে তুমি তো বেশ ভালোই আছো, ভালোই থেকেছো। তানভীর, আমি জানি আমি ভুল করেছি, অন্যায় করেছি। আমাকে ক্ষমা করে দাও না প্লিজ। আমি আবার তাচ্ছিল্যের স্বরে হাসি দেই। বলি, আজ 1 বছর পর কিভাবে আপনার স্মরণ হলো? আপনি ভুল করেছেন? ওখানে কি আপনার প্রেমিক আপনাকে ছেড়ে দিয়েছে?
নিশিতা কান্না করে ভীষণ, বলে, প্লিজ তানভীর, প্লিজ এভাবে বলো না, আমি এগুলো নিতে পারি না একদম। আমি তো নিয়ে এসেছি, খুব সহজেই এসব সয়ে নিয়েছি আমি, এখনো সয়ে যাচ্ছি। তানভীর, প্লিজ তানভীর, আমাকে আরেকটা সুযোগ দাও। আজকাল আমার একদমই ভালো লাগে না, দম বন্ধ লাগে আমার। আমি মৃদু হেসে বলি, আপনার সাথে এসব বিষয়ে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই নিশিতা। আমি চাই আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, ভীষণ ভালো থাকুন। ফোন রাখলাম। এই বলে আমি কল কেটে দেই। ফোনের ফ্লাইট মোডটা অন করে বসে থাকি বিছানায়। মন তখন নানা রকম চিন্তায় ব্যস্ত। কে জানে আজও হয়তো ভোর হবে, ঘুমহীনতায় রাত ফুরাবে এক বুক দীর্ঘশ্বাস নিয়ে। পরের দিন ভার্সিটিতে আসতেই দেখলাম নিশিতা গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই সে পথ আগলে দাঁড়ালো, বলল, তোমাকে আজ আমার কথা শুনতেই হবে, না শুনে কোথাও যেতে পারবে না। আমি বললাম, আমার ক্লাস আছে, অযথা সময় নষ্ট করবেন না প্লিজ। মেয়েটার মুখ মলিন হয়ে গেল, বলল, ক্লাস করে এসো, আমি এখানে অপেক্ষা করছি। আমার জন্য কারো অপেক্ষা করতে হবে না। আমি অপেক্ষা করব। কথা বাড়াবেন না প্লিজ, চলে যান এখান থেকে। যাব না, আমি এখানে দাঁড়িয়ে আছি আর এখানেই দাঁড়িয়ে থাকবো। আমি আর কিছুই বললাম না, চলে এলাম সেখান থেকে। আসতেই দেখা হলো ইরার সাথে, যেন আমার অপেক্ষাই করছিল সে। আমাকে দেখতেই বলল, ওনাকে দেখেছিস? আজও এসেছে। আমি কিছু বললাম না, চুপ করে থাকলাম। ইরা আমাকে নিয়ে ঘাসের ওপর বসলো। বললাম, ক্লাস করবি না? এসব ক্লাস ফাস বাদ দে। শোন, তোকে একটা কথা বলার আছে আমার। আমি বললাম, কি কথা বল। ইরা খানিকটা চুপ থাকলো, তারপর বলল, নিশিতা আপুকে আমিও ডেকেছিলাম এখানে। আমার প্রথমে মনে হলো আমি ভুল শুনছি, একদমই ভুল। আমি বললাম, কি বললি, আবার বল। প্লিজ রাগিস না, প্লিজ, তোর ভালোর জন্য ওনাকে ডেকেছি। আমি কিছু বলতে পারলাম না, চুপ করে থাকলাম কিছুক্ষণ। তারপর বললাম, ইরা তুই এটা কেন করলি? তোকে তো আমার ভালো বন্ধু ভেবেছিলাম। ইরা কঠিন গলায় বলল, চুপ, একদম চুপ, চুপ করে থাকবি তুই, কোনো কথা বলবি না। আমি তোর ভালো বন্ধু বলেই এমন করেছি। আমি কিছু বলতে পারলাম না, চুপ করে থাকলাম কেবল। ইরা বলল, তুই কি জানিস তুই কত বড় ভুলের মধ্যে আছিস? ভুল? কিসের ভুল? নিশিতা আপু এখনো তুই ছাড়া অন্য কারোর সাথে প্রেম করেনি। তোকে যে তথ্যটা দিয়েছে ভুল তথ্য দিয়েছে। মানে কি বলছিস এসব? হ্যাঁ, সত্যি বলছি। বরং বেচারি সেই সময়টায় তোর ভালোর জন্যই তোর সাথে ঠিকভাবে কন্ট্যাক্ট করেনি, যাতে তুই ভালো করে পড়ে দ্বিতীয়বার আবার কোনো ভালো ভার্সিটিতে চান্স পাস। কারণ নিশিতা আপু জানে তার সাথে যদি তুই ঠিকভাবে কন্ট্রাক্ট করিস তাহলে তোর পড়াশোনাটা ঠিকভাবে হতো না। তাই উনি তোর সাথে যোগাযোগ কমিয়ে দেয়। আর প্রেমের ব্যাপারটা বলতে ওনার পেছনে এক সিনিয়র ভাই পড়েছিলেন কিছুদিনের জন্য, জাস্ট এটাই। আপু ওই বড় ভাইকেও বুঝিয়ে বললেন, তিনি মানতে নারাজ ছিলেন। এই ব্যাপারে ওনাকে অনেক ঝামেলা পাকাতে হয়। ছেলেটা নাকি রাত বিরাতে ফোন দিয়ে বিরক্ত করত, দেখা হলেই কফির অর্ডার করত, সারাটা দিন আপুর পেছনে লেগে থাকতো। বাধ্য হয়ে আপু দুদিন কফি খেয়েছে ওনার সাথে, জাস্ট এইটুকুই। ওনাদের মাঝে কোনো প্রেম হয়নি। তুই যা জানিস তার সম্পূর্ণ ভুল, কিংবা বলতে পারিস যে তোকে তথ্য দিল ভুল তথ্য দিয়েছে। আমি যেন বোকা বনে গেলাম, কথাগুলো একদম মাথার উপর দিয়ে গেল, বিশ্বাস হচ্ছিল না। আমি বললাম, ইরা তুই এত সব কোত্থেকে জানলি? কে বললো? আর তুই কিভাবে বলছিস ও আর প্রেম করেনি? আমি এই কথা কিভাবে বিশ্বাস করব? আমার উপর তোর বিশ্বাস নেই? ছিল আগে, এখন আর নেই। কথাটা বলেই মনে হলো আমি ঠিক করিনি, ইরাকে এই কথাটা বলা ঠিক হয়নি। আমিও বা কি করব? মাথাটা কেমন জানি আহলিয়ে গিয়েছে। ইরা আমার দিকে তাকিয়ে থাকলো কিছু সময়, কি বলবে যেন ভেবে পাচ্ছিল না। তার মুখটা শক্ত হয়ে এলো। আমি বললাম, সরি সরি সরি, রাগ করিস না প্লিজ। কি না কি বলছি, মাথাটা একদমই ঠিক নেই। সত্যি, অন্য কেউ হলে এই মুহূর্তে আমি তাকে খুন করে ফেলতাম। তুই বলে ক্ষমা পাচ্ছিস। আমি হাসলাম খানিকটা। বল না, তুই ওর খোঁজ কোত্থেকে পেলি? ইরা মুচকি হাসি দিল, বলল,
খোঁজটা আমিই লাগিয়েছি আসলে। তোর এমন মনমরা ভাব আমার ভালো লাগে নাই, তাই খোঁজ লাগালাম এবং জানতে পারলাম যে ওনার সাথেই আমার এক পরিচিত আপু পড়েন। ভাগ্যের ব্যাপার কি জানিস, নিশিতা আপু আর আমার ওই আপু দুজনেই দুজনের খুব ভালো বন্ধু। আমার ওই আপুটাই বলল যে নিশিতা আপু নাকি ফার্স্ট সেমিস্টারেই রেজাল্ট খারাপ করেছে। উনি নাকি খাওয়া দাওয়া ঠিকভাবে করতেন না, মনমরা করে বসে থাকতেন, খুব উদাসী হয়ে গিয়েছিলেন। বড় ভাই যে ঘুরল নিশিতা আপুর পেছনে, এই খবরটা আমাকে আমার আপুটাই দিল। আপু এও বললেন যে নিশিতা আপু নাকি প্রায় রাতেই একা একা ফুপিয়ে কান্না করে। আমি বললাম, তখন সে আমাকে বলেনি কেন? একটা ফোন দিলেই তো পারতো। লজ্জায় বলিনি। সেকেন্ড টাইম তুই খুব ভালো একটা সাবজেক্ট পেয়ে গেলি, উনি লজ্জায় আর ফোন করেননি। যদি তুই এভাবে সে এখন ভালো সাবজেক্ট পাওয়ায় ফিরে আসতে চাইছেন উনি। প্রধানত এই ভয়ে তিনি তোকে ফোন দেয়নি। পরবর্তীতে নিজেকে আর ধরে না রাখতে পেরে ফোন দিয়েছিল কয়েকবার। তোর নাম্বার বন্ধ, তখন সিম পাল্টেছিস। আমি মলিন মুখে বললাম, ইস, যদি তখন সিমটা না পাল্টাতাম তাহলে আজ এতটা দিন দুপ্রান্তে দুজনকে এত কষ্ট পেতে হতো না। কিন্তু ওর কাছে আমার বন্ধুদের নাম্বার ছিল তো। ইরা দীর্ঘশ্বাস ফেললো, বলল, কামরুল নামে তোর কোনো বন্ধু আছে? হ্যাঁ আছে, একজন খুব কাছের বন্ধু আমার। তাকে ফোন দিয়েছিল নিশিতা আপু, বাট 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 কি? তোর ওই বন্ধু নাকি খুব বাজে বিহেভ করে ওনার সাথে। বলে নাকি ভালো সাবজেক্ট শুনেই ফিরে আসতে চাইছেন উনি। এরপরেও যা নয় তাই বলেন ওনাকে। এই কথায় আপু আরো ভীষণ হার্ট হয়ে যায়। পরে আর এই ব্যাপারে ট্রাই করেনি। সেদিন আমি গিয়ে ওনাকে অনেক বুঝালাম, বললাম তানভীরও ভালো নেই, আপনি প্লিজ এসে একবার কথা বলে যান। বেচারি সে সুদূর থেকে এলো বটে, অপমান ছাড়া আর কিছুই পেল না। ইরার মুখ মলিন হলো। আমি তখন দ্রুত ফোন বের করে কামরুলকে ফোন দেই। কামরুল ফোন ধরতেই বলি, দোস্ত, তোকে নিশিতা ফোন করেছিল? ও খানিকটা অবাক হয়ে বলল, বেশ কথা বলিস না, দিয়েছে কিনা বল। আমি শর্ট করেই ফোনটা কেটে দিলাম। ঠিক তখনই আকাশ ডেকে উঠল, বিজলি চমকালো, নীল আকাশ কতক্ষণে কালো হয়ে গেল টেরই পেলাম না। ইরাকে বললাম, ইরা, আমার এখন কি করা উচিত? কি করা উচিত মানে? আরে গাধা, দৌড়ে যা, মানুষটা অপেক্ষা করছে তোর জন্য। আমার লজ্জা লাগছে, এই দুদিন যা নয় তা বিহেভ করলাম তার সাথে। তখন কয়েক ফোঁটা বৃষ্টি যেন পড়তে শুরু করেছিল। ইরা আমার দিকে তাকিয়ে হাসলো, বলল, তানভীর, তোর মুখটা আজ অন্যরকম সুন্দর লাগছে। কি একটা প্রশান্তি যেন লেপ্টে আছে তোর মুখে জুড়ে। এর জন্য তুই দেই ইরা, একমাত্র তুই দেই। তুই জানিস না তুই আমাকে কি দিয়েছিস? আমাকে নতুন করে বাঁচার পথ করে দিয়েছিস তুই। ইরা হাসলো, বলল, যা এখন, ট্রিটটা পরে নিমু। আমি হাসলাম, উঠে দাঁড়ালাম। সেখান থেকে ব্যাগটা ওর দিকে ছুঁড়ে মেরে বললাম, ক্লাসে চলে যা, বৃষ্টি আসছে। হীরা ক্লাসে চলে গেল না, চুপচাপ বসে থাকলো। আমি ধীর পায়ে এগোলাম গেটের দিকে। ঠিক গেটের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আমার জন্য দাঁড়িয়ে আছে, আমার জন্য কান্না করছে, সে চিৎকার চেঁচামেচি করছে। আমি অনেকটা পৌঁছে গেলাম, ঠিক তখনই ঝুম বৃষ্টি শুরু হলো। আমি গেট দিয়ে বের হতেই দেখলাম নিশিতা গেটের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো বন্ধ, তার মুখটা আকাশের দিকে করা, তার ফর্সা চেহারায় বৃষ্টির ফোঁটা পড়ছে, চোখের গাঢ় কাজল ধীরে ধীরে লেপটে গেল, মুখটা কেমন লালচে হয়ে এলো। তাকে তখন আনন্দ সুন্দরী লাগছিল। কাজল লেপটে গেলে কোনো মেয়েকে এতটা সুন্দরী লাগে তা আমার জানা ছিল না। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, খুব চুপি চুপি, কেবল দাঁড়িয়েই থাকলাম। মেয়েটা তখন প্রায় ভিজে গিয়েছে। আমি তাকিয়ে থাকলাম তার বন্ধ চোখ জোড়ার দিকে। চোখ খুলতেই মেয়েটার জাদু শুরু হবে মুগ্ধতার গল্প। আমি তাকিয়ে থাকলাম, হঠাৎই নিশিতা যেন আমার উপস্থিতি টের পেল। দু চোখ মিলে আমাকে দেখেই স্তব্ধ হয়ে গেল সে। চোখ তার ভীষণ নীরবতা, কি ভীষণ মায়া লেপ্টে আছে সেখানে। নিশিতার চোখে জল জমলো, দ্রুত গড়িয়ে পড়লো যেন, ভেজা স্বরে বলল, ইরা মেয়েটা সব বলে দিয়েছে, তাই না? আমার গলাটা ধরিয়ে এলো। বললাম, এই কথাগুলো কি আরো আগে বলা যেত না? একটা বছর কি প্রচন্ড কষ্টে কাটালাম, তা কি তুমি জানো? এই বলে খানিকটা এগিয়ে এলাম নিশিতার দিকে। নিশিতা বলল, তানভীর, খানিকটা অহংকার বোধ আমার ছিল,
এই কথাটা অস্বীকার করব না আমি। এই অহংকারের চোটেই আমি কিছুদিন ভাব নিলাম, কিছুদিন ইচ্ছে করেই কথা বলিনি তোমার সাথে। কিন্তু জানো, এরপর হঠাৎই একদিন আমার মনে হলো আমার কিছু একটা নেই। আমি কেউ একজনকে ভীষণ মিস করছি, ভীষণ রকম ভাবে। হঠাৎই যেন মনের অপূর্ণতায় ভুগতে থাকলাম। মনে হলো তুমি ছাড়া আমি ভালো নেই, একদমই নেই। ভাবলাম তোমাকে গিয়ে সারপ্রাইজ দিই, গিয়েই জড়িয়ে ধরবো তোমায়। কিন্তু পড়াশোনার ক্ষতি হবে ভেবে আমি যাইনি, কারণ আমি জানতাম তুমি সেকেন্ড টাইম ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য খুব করে পড়ছিলে। তাই আর বাধা হয়নি। এরপর তো সব জানোই, কারণে কিংবা অকারণে ভুল বোঝাবুঝির দরুন আমরা আজ কত দূরে চলে গেছি তানভীর। এই দূরে যাওয়ার ব্যথাটা যে কি ভীষণ প্যারা দিত আমায়, তা তোমায় বলে বোঝাতে পারবো না, আমি মোটেও পারবো না। আমাকে ক্ষমা করে দাও নিশিতা, এ দুদিনে খুব বাজে বিহেভ করে ফেলেছি তাই না? নিশিতা ফুপিয়ে উঠল, কাঁদতে কাঁদতে বলল, প্রিয় মানুষের খানিকটা অবহেলা একদমই শুয়ে নেওয়া যায় না। বুক ফেটে চিৎকার আসে তখন, কি যে কষ্ট হয়। নিশিতা কাঁদতে থাকলো। আমি ওর কাছে চলে গেলাম একদম। আমার কাছে পেতেই সে হঠাৎ পাগলের মতো করে জড়িয়ে ধরলো আমায়। গা কাঁপিয়ে কাঁদতে কাঁদতে থাকলো সে। বলল, এই একটা আলিঙ্গনের জন্য কতটা দিন কতটা অপেক্ষায় ছিলাম, তা যদি তুমি জানতে তানভীর, তবে আমার সাথে এমন ব্যবহার করতে না। নিশিতা কাঁদতেই থাকলো। আমি বললাম, সরি নিশি, খুব সরি। আমি এর জন্য যা শাস্তি দাও তাই মাথা পেতে নেব আমি। সে আমায় জড়িয়ে ধরে ভেজা স্বরে বলল, যাও, দিলাম শাস্তি। আজীবন আমার সাথে থাকবে, আমার কথা ভাববে সেই আগের মতো করে। মুগ্ধ নয়নে তাকিয়ে দেখবে আমায়। তুমি কেবল আমার হবে, কেবল আমার। আমি ভেজা চোখে হাসলাম, বললাম, শাস্তি মেনে নিলাম আমি। নিশিতা যেন আমাকে আরেকটু শক্ত করে আঁকড়ে ধরলো। এমন লোকালয়ে আমরা একে অপরকে জড়িয়ে ধরে থাকলাম। উৎসুক জনতা তা দেখলো কেবল। দেখুক তারা, আমার কি, আমি তো আমার পৃথিবীটা পেয়ে গেছি। এই অনেক। প্রশান্তি পাওয়া যে কত বড় পাওয়া, তা কেবল যেই পায় সেই বোঝে। তাই ভালোবাসার মানুষের সাথেই থাকুন, তাকে সময় থাকতেই ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে।